আমরা কথা বলছি গৌতম ভট্টাচার্যের সাথে। গৌতমদার সচিনকে নিয়ে লেখা বইটা আপনারা অনেকেই পড়েছেন, তো কালকে বইটা ইউএসএ তে রিলিজ করা হলো। তো গৌতমদা, এই বইটা লেখা ইন্সপিরেশনটা কোথেকে পেলেন? আমি জানি যে আপনি সচিন তেন্ডুলকারকে খুব ফার্স্ট দিন থেকে ফলো আপ করছেন এবং আনন্দবাজারে অফকোর্স আমরা সেটা দেখেছি, বহুদিন থেকে আপনি ফলো আপ করছিলেন। তো এই ব্যাপারটা হঠাৎ আপনার মাথায় এলো কেন যে সচিনকে নিয়ে লিখতে হবে কিছু? সচিনের 20 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে সচিনের পূর্ণ হওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন কাগজে, ম্যাগাজিনে প্রচুর লেখা সচিনকে নিয়ে বেরিয়েছে। সেই সময় আমার কোনো কেন না মনে হলো যে সচিনকে নিয়ে অনেক টুকরো টুকরো লিখেছি, সচিনকে নিয়ে কখনো বই লিখিনি। এবং সেটা মনে হওয়ার পর তখন আমরা একটা বই লেখার চেষ্টা করি। তখনও বুঝতে পারিনি কাজটা এত কঠিন বলে। আজকে বুঝতে পারছি বইটা লেখা শেষ হওয়ার পরে যে কাজটা কত কঠিন ছিল। এবং এই জন্যেই খুব সারপ্রাইজিং যে সচিন তেন্ডুলকারের মতো একজন লেজেন্ডকে নিয়ে বাংলা কেন ইংরেজি ভাষাতেও বোধহয় একাধিকটা বই আছে তার বেশি নেই। কিন্তু লেখক হিসেবে আপনার চ্যালেঞ্জটা কি ছিল? যে সচিনকে নিয়ে তো আমরা সারাক্ষণ মিডিয়া এত ফলো আপ করছে, মানে এমন কি ঘটনা আপনি দিতে পেরেছেন বা মানে আপনার কি কনফিডেন্সটা ছিল? যে অ্যাকচুয়ালি কনফিডেন্সটা ছিল যে পারবো। লিখতে বসে দেখলাম পারছি না, খুব ক্রিটিক্যাল। এরকম বই লিখতে বসে কখনো এরকম হয়নি যে একটা চরিত্রকে জানি চিনি এতদিন ধরে তার সম্পর্কে কিছু লিখতেই পারছি না। তখন আমি গিয়ে বম্বেতে যাই। বম্বেতে গিয়ে সচিন তেন্ডুলকারের একেবারে ছেলেবেলার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি, করে সচিনের পুরনো বাড়িতে যাই, তার মাঠে যাই, যে কাকার বাড়িতে যেখানে থেকে যে বাড়িতে থেকে বড় হয়েছেন সেসব জায়গায় কখনো ক্রিকেট রিপোর্টার হিসেবে যাওয়ার প্রয়োজন হয়নি। এই প্রথম গেলাম। আমার মনে হয় যে কলকাতায় পাঠকদের প্রতিক্রিয়া দেখে আমার মনে হয়েছে যে এই কি বলবো, অন্দরমহলে এই ঘোরাফেরা করার চেষ্টাটা বোধহয় কাজে এসেছে বা ওদের বোধহয় ভালো লেগেছে। নইলে বোধহয় বইটা এতটা পাঠক আনুকূল্য পেত না। কারণ আমি যদি সচিনের কোন ম্যাচে কী রান লিখতাম তারা অবশ্যই এই বইটা কিনতেন না। আর যেমন টুকরো দু একটা ঘটনা আর কয়েকটা বলবেন যেগুলো হয়তো সাধারণ পাঠক জানে না আপনার বইয়ে এসেছে? যেমন আমি জানতাম না যে সচিন তেন্ডুলকারের জীবনে দেবানন্দের একটা ভূমিকা আছে। সচিন তেন্ডুলকারের গোটা পরিবার দেবানন্দের খুব ভক্ত। সচিনের বাবাকে নাকি দেবানন্দের মতো দেখতে ছিল, চুলটা একটাভাবে কপালের ওপর। সচিনের বাবা মানে যিনি মারাঠি সাহিত্যের যিনি বিখ্যাত একজন সাহিত্যিক, তার সাথে কি আপনার দেখা হয়েছে? সচিনের বাবা মারা গেছেন। সচিনের রমেশ তেন্ডুলকার 1999 সালে মারা গেছেন। আপনার কি কখনো? আমার সঙ্গে দেখা হয়েছিল সচিনের বিয়েতে দেখা হয়েছিল এবং আলাপ হয়েছিল, খুব ভালো লেগেছিল দেখে। তো সচিনের বাবা সম্পর্কে অনেক কিছু জানতাম না যে সচিন তেন্ডুলকারের জীবনের মোড় ঘুরিয়ে দেয় দেবানন্দের একটা ছবি। দেবানন্দের একটা ছবি গাইড দেখছিলেন গোটা পরিবারের লোক। সেই সময় সচিন গোটা পরিবারের লোক গাইড দেখছে দেখে বাচ্চা সচিন বন্ধুদের নিয়ে একটা গাছে ওঠে। সেই গাছটা এমনিতেই একটা বেশ দোদুল্যমান অবস্থায় ছিল, সেই গাছটা পড়ে যায়। এবার ওই গাছ পড়ার প্রচণ্ড আওয়াজে পুরো বাড়ির লোক বেরিয়ে এসে দেখে যে সচিন গাছ ধরে পড়ে গেছেন বাচ্চাদের সঙ্গে। তারা প্রচণ্ড রেগে যান যে এত দুরন্ত বাচ্চা যখন তখন দুষ্টুমি করছে, বলে একে ক্রিকেট মাঠে পাঠিয়ে দাও, ক্রিকেট খেলাটা কঠিন কোচের ইয়েতে, যাতে এই ছেলে শান্ত থাকে। পরের দিন তাকে রমাকান্ত আচরেকরের কাছে নিয়ে যাওয়া হয় এই শাস্তি হিসেবে যে তিনি এইরকম বদমাইশি করছিলেন। কেউ জানতো না যে গাছ পড়ে যাওয়ার ঘটনাটা সচিন তেন্ডুলকারের জীবনে এত বড় টার্নিং পয়েন্ট হয়ে যাবে। এরপরে বোধহয় ইংলিশে বেরোবে, তার আগে আমি ঠিক করেছি দেবানন্দের কাছে যাবো, কি জিজ্ঞেস করবো। তিনিও বোধহয় জানেন না যে তার একটা সিনেমা সচিন তেন্ডুলকারের জীবনে এত বড় টার্নিং পয়েন্ট হয়ে হাজির হয়েছে।